রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ, জমিন জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচির মিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়, আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলেছে। অরুর শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহা বিরক্ত করছে। তার মুখ বুক সবখানে চুলের ছড়াছড়ি, সুরসুর লাগছে মুখে। এতে ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে। এত এত মস্ত বড় অন্যায়, অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরামায়েশেতেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ্য করেই ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতন অবস্থার বুঝি শেষ নেই। অরুর গভীর ঘুম ভাঙল ঠিক ঘন্টা খানেক পর। তখন প্রায় 11:30। দ্বিতীয় দফায় তন্দ্রা ভাঙতেই আধমোজা চোখে চেয়ে শুধালো, কয়টা বাজে তন্ময় ভাই? হ্যাঁ। তন্ময় এক পলক হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নায় প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11:35। জবাবে অরু নাক মুখে হুম ধ্বনি তুলল। আড়ামোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসল। মাথা সহ কাঁধটা ব্যথা হয়ে গিয়েছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সমানে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করবার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধহয় অরুর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ, বললে কি মালিশ করে দেবেন? তন্ময় আশ্চর্য অথবা ভিডিওটির এই পর্যায়ে আপনাদের জানাতে চাই একটি নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বেঞ্জার বেট। কেননা বেঞ্জার বেট আলাদা। এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভারেটার, কেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ক্লিপ, সুইট বাঞ্জা, পোকার স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পট গেমিংও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়িও ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এর সাথে রয়েছে দিনে 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিনও পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। সম্ভব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব সে কণ্ঠ খাতে নামিয়ে ভ্রু তুলে দিল। করতে দিবি? অরু বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয়ে আর বিস্ফোরিত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখল এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেলল নিজের দিকের জানালার বাইরে। তন্ময় না চেয়েও সবটাই দেখল। গাল ভরে হাসল শব্দহীনভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘ সময়। মেইন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই অরু এ যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান, খেয়ে নি আগে। তন্ময় সহমত হলো। তা মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকড করা বাক্স থেকে একে একে সবগুলো বাটি বের করলো অরু। ঢাকনা খুলতেই ঘ্রাণে মম করলো চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। যেসব মহারানীর পছন্দ নয় সেই সবই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটা পুনরায় স্টার্ট করবে এই সময় অরু বলল, কফি খেয়ে নেন আগে। অরু দুটো ফ্ল্যাক্স বের করলো। একটাতে তার জন্য চা আর একটাই গরম পানি। এই ফ্ল্যাক্সে 12 ঘন্টা পানি চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়ে চেড়ে এগিয়ে ধরলো।
তন্ময় স্থির চোখে এই ব্যস্ত অরুকেই দেখছিল। এগিয়ে ধরা মগটাই এ যাত্রায় নিল। অরু পিন পতন নীরবতায় নিজের চাটা নিয়ে খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছুড়ল। প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করল না। কফিটা সে বেশ সময় নিয়ে খেলো। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেল বেলার আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদী জলের দর্শন মিলছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এ যাত্রায় খুলতেই একের পর এক মিসড কলের উচ্চ ধ্বনিতে মুখরিত গাড়ির ভিতরটা। লাস্ট মিসড কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকেই কল ব্যাক করলো সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজল, ফোনটা হুইলের পাশে রেখে সড়ক পথে দৃষ্টি ফেলল। রেডিসন ব্লু হোটেলটি অদূরেই। তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটোনেই কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছিয়েছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই, পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লু এর দোরগোড়া হয়ে সদর দরজা পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতেই মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে, যে ইতিমধ্যেই দাঁড়িয়ে, গায়ে সাদা রোব পরে আছে, পায়ে সাদা স্লিপার্স। অরু এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসেই হাসতে হাসতে শুধালো, আঙ্কেল, এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাক মানায় নাকি? সে তো ভেবেছে স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন দেখলো আসছে না, তাই কেবলই গোসল নিতে গিয়েছিল। ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টানটান হয়ে একটি গাঢ় ঘুম দেবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতেই চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগুলো সে। লাগেজ বের করলো। তন্ময় গাড়িটা পার্ক করে বেরুলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। অরু নিজেও বেরিয়েছে এ সময়। সুমনকে দেখে মিটিমিটি হাসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরো ইয়ং হয়ে গিয়েছেন। সুমন আজ চোখে তন্ময়ের মুখ দেখে ভদ্রসভ্য গলায় রয়ে শোয়ে বলল, আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজ একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে অরুর হাত ধরল। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইন বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলায় তাদের স্যুট, সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল স্যুটের ভিতরে, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডোজ। লাক্সারিয়াস স্যুট এই নামেই সম্বোধন করা হয় রেডিসন ব্লু এর এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম সঙ্গে অ্যাটাচড বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারপাশের এক একটি উইন্ডোজ জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহুরে ব্যস্ত পথঘাটের দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবেই দুটো রুম বুকড করে। একটিতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, স্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটি রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটি রুমে দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমোতে পারবে কিনা সন্দেহের বিষয়। আবার একই স্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের ওপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পাই ওর এক একটি ভাবভঙ্গিকে। ওর শরীরের এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে, এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এই যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা।
ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 89%। তীব্র আকাশ ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখিত। যে কোনো সময় অঝরে কেঁদে ভাসাবে নগরীয়। বাইরে বাতাস ছুটেছে প্রবল বেগে, উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ আধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে, না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে ওরও মিটি মিটি হাসছে। আধারে আসমান জুড়ে ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে, না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকা পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে ওরু মিটি মিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসি মুখটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকালো সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রুদয় কুঁচকে বসলো। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের আশাতেই ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করেই ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গিমা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কি? এমন ছোট বিষয়ে এত হাসার কি আছে? তন্ময় বুঝে পেল না ওর অষ্টাদশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে সে শুধালো। কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতেই ওরও থমকালো, বিমূঢ় হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তারা একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুঁল। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যদিক দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। অরু ঠোঁটে ঠোঁট টিপল, বোধহয় কিছু অদেখা হিসেব নিকেশ কষছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দাযুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকলো। দরজা লাগালো তড়িৎ, লম্বাটে শ্বাস ফেললো। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাচের জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখলো। ঘড়ির কাঁটা ঘুরছে 5টা 30-এ। গোসল নেওয়া প্রয়োজন একটু, এতে আরাম বোধ হবে বেশ ভেবেই লাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল এবং মুহূর্তেই খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখ বুজে তপ্তশ্বাস ফেললো আর এক দফায়। লাগেজ নিয়ে বেরুলো রুম ছেড়ে। অরুর রুমের দরজা আধ খোলা। ও কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজায় ছিটকানি তুলে রাখতে হয়েছে। এ যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে। সেই মুহূর্তেই অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হাতটি স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পর মুহূর্তেই নীল হয়ে এলো। অরু ইতিমধ্যেই তার লাগেজ খুলে ফেলেছে। হাতে ওর কালো বক্সার্স, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার, সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য, এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকলো। অরু আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই, কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখলো না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি, সেটিকে লাগেজে ভরল। লাগেজের চেইন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লকড করে ফেললো। কপালে আঙ্গুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করলো। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এখনই রাতটা কেটে যাক, যাক যাক যাক।
কলিং বেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে, পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে নিয়েই তোয়ালে হাতে বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্যে লজ্জিত বোধ হয়, চোখে চোখ রাখছে না। ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল। সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল, ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পলক ওই লজ্জিত মুখটুকু দেখে এগুলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন, এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো। স্যার খেতে নামবেন নাকি? রুম সার্ভিস ডাকবো? তন্ময় মাথা ঘুরিয়ে অরুর মুখপানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। অরু ইঙ্গিত বুঝে ভেবে চিনতে নিজের মতামত জানালো। নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। সুমন এতে খুশিই হলো, একসাথে খাওয়া যাবে। এভাবে এসে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চ কণ্ঠে বলে উঠল। চলো মামনি, তুমি তৈরি? অরু আঙ্গুল দেখিয়ে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে দেখল সুমনের মুখপানে। এতে সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করলো? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। অরুর গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই 3 জন বেরুলো স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছলো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটি খাবার সাজিয়ে রাখা। ওরও ঝটপট প্লেট হাতে তুলে নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিলল, খিদেটা বাড়ল বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে এক চিত্তে দাঁড়িয়ে। খিদে টিদে কি তার লাগছে না? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগোতে। পারলে আগে আগে খাবার বেড়ে খেতে শুরু করত। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলে দাঁড়িয়ে বলল। তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করলো মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল। স্যার আপনি? তন্ময় বিরস্ব মুখে বলল। আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটলো খাবার নিতে। অরু ইতিমধ্যেই পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটি প্লেট নিয়ে এগুলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে সুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে 11টা 30-এ। বাইরে তখন ছোড়ো তীব্র বর্ষণ। ওরও প্রধান ফটকে ঠিক বড় কাচের দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরের উথাল পাথাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকম ভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এই যে কেমন চিকচিক করছে কালো মণি যুগল। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখলো সেই দৃশ্য। সম্বহন হবার মতন গুড়ি গুড়ি পদচারণে এগুতে থাকলো ওরুর দিকে। কিছু কদম গিয়েই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরে এলো। ওরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই, দেখুন এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সবকিছু। বৃষ্টি ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময়ের কপালের নীল ডগ ফুলে ফেঁপে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। অরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকের সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমোবি। অরু কিং কর্তব্য বিমূঢ়। শান্ত শিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য। অরুর অভিমান হলো।
ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিচের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকলো রিমঝিম বর্ষণ মুখর নগরীয়তে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখলো একইভাবে। পেছনে কারোর অস্তিত্ব অনুভব করলো। মাথা একপাশে ফিরিয়ে চাইলো। ওরও ভ্রুদয় কুঁচকে দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি, পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল। বললাম না রুমে যেতে? রুম থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। যা ভেতরে। ওর চোখ ছোড়া মুহূর্তেই টলমল করে উঠল, রক্তিম হয়ে এলো, ফুলে ফেপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যাব না।